হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বর্তমান সময়ে বিগ বসের মতন বড় বড় রিয়েলিটি শো এর ব্যাপারে আমরা প্রত্যেকেই কম বেশি জানি, যেখানে বেশ কিছু প্রতিযোগীকে একসাথে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, আর তারপর আগামী বেশ কিছু মাস ধরে ওই ঘরের মধ্যে কাটানো তাদের প্রতিটা মুহূর্তকেই টিভিতে দর্শকদের সামনে তুলে ধরা হয়। কিন্তু কেমন হবে কোনো একদিন যদি আপনি জানতে পারেন ছোটবেলা থেকে আজ অবধি আপনার জীবনের প্রতিটা মুহূর্তকেই এইরকমই একটা রিয়েলিটি শো বানিয়ে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে, যেখানে আপনার অজান্তেই বেশ কিছু গোপন ক্যামেরার সাহায্যে আপনার জীবনের প্রতিটা মুহূর্তকে রেকর্ড করা হচ্ছে। এমনকি ছোটবেলা থেকে যাদেরকে আপনি নিজের বাবা মা আর বন্ধুবান্ধব মনে করে এসেছেন তারা কেউই আপনার আপন নয়, তারা প্রত্যেকেই হলো ভাড়া করা অভিনেতা, যারা এত বছর ধরে আপনার সাথে অভিনয় করছিল। এইরকম অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন? এইরকমই একটা অদ্ভুত কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য ট্রুম্যান শো। 1998 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 8.2। তো গল্পের শুরুতেই আমরা ক্রিস্টফ নামের এই লোকটাকে দেখতে পাই। ইনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় রিয়েলিটি শো এর ডিরেক্টর, যেটার নাম ছিল দ্য ট্রুম্যান শো। ক্রিস্টফ বলে বর্তমান সময়ে টিভিতে যে সমস্ত অনুষ্ঠানগুলো দেখা যায় সে সবগুলোই খুবই একঘেয়ে আর একই রকম। সেখানে সবকিছুই আগে থেকে স্ক্রিপ্ট করা থাকে আর দর্শকরা খুব ভালোভাবেই বুঝতে পারে এরপর কি হতে চলেছে। কিন্তু আমি সবার জন্য এমন একটা রিয়েলিটি শো নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ আসল। সেখানে কোনো রকম স্ক্রিপ্ট নেই, কোনো কিছুই আগে থেকে ঠিক করা নেই। সেই অনুষ্ঠানে যা কিছু ঘটবে সেটাকে দর্শকরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে সরাসরি দেখতে পাবে। আর এই অনুষ্ঠানের নাম হলো দ্য ট্রুম্যান শো, যেখানে ট্রুম্যান নামের একজন মানুষের জীবনটাকে তার অজান্তেই গোপন ক্যামেরার সাহায্যে রেকর্ড করে সেটাকে রিয়েলিটি শো বানিয়ে টিভিতে পুরো পৃথিবীর সামনে তুলে ধরা হচ্ছে। আর বিগত 30 বছর ধরে এই অনুষ্ঠানটা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ধরেই দর্শকদেরকে লাইভ দেখানো হয়। শুরু হওয়ার পর থেকে কখনো এক মুহূর্তের জন্যও এই অনুষ্ঠানটাকে বন্ধ করা হয়নি। আসলে এই পুরো অনুষ্ঠানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় স্টুডিও তৈরি করা হয়েছে, আর এই স্টুডিওটা এতটাই বড় ছিল যে এটাকে চাঁদের থেকেও দেখা যায়। আর এই পুরো স্টুডিওর মধ্যে একটা ছোট্ট নকল শহর তৈরি করা হয়েছিল, যেটার নাম ছিল সি হেভেন। আর এই অনুষ্ঠানের যে প্রধান চরিত্র অর্থাৎ ট্রুম্যান, সে জন্মের পর থেকেই এই দ্বীপের মধ্যে আছে। আসলে জন্মানোর পরেই ট্রুম্যানের বাবা মা ওকে ছেড়ে চলে গেছিল, যে কারণে পরবর্তীকালে এই টিভি কোম্পানি ওকে দত্তক নেয়। আর তারপর ওকে এই বিশাল বড় স্টুডিওর মধ্যে নিয়ে এসে ওর পুরো জীবনকে ঘিরেই একটা রিয়েলিটি শো তৈরি করা হয়। ছোটবেলা থেকে আজ অবধি ওর জীবনের প্রতিটা মুহূর্তকেই গোপন ক্যামেরার সাহায্যে রেকর্ড করে সেটাকে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে। বর্তমানে ট্রুম্যানের 30 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আজ অবধি কখনোই ও এই দ্বীপ থেকে বাইরে বেরোতে পারেনি, যে কারণে এই দ্বীপের বাইরে থাকা আসল পৃথিবী সম্পর্কে ওর কোনো রকম ধারণা নেই। এমনকি ওর জীবনের প্রতিটা মুহূর্তকেই যে গোপন ক্যামেরার সাহায্যে রেকর্ড করা হচ্ছে সেই বিষয়েও ওর কোনো রকম ধারণা নেই। তো এবার গল্পের শুরুতেই আমরা ট্রুম্যান নামের 30 বছর বয়সী এই লোকটাকে দেখতে পাই। ও নিজের মা আর স্ত্রীর সাথে সি হেভেন নামের ছোট্ট একটা দ্বীপে থাকে, আর এখানেই ও একটা কোম্পানিতে ইন্স্যুরেন্স এজেন্ট মানে বীমা কর্মী হিসেবে কাজ করে। এখানে প্রত্যেক দিন ও জীবনটা খুবই একই রকমভাবে কাটে। রোজ সকালে ঘুম থেকে উঠে ও অফিসে চলে যায়, আর তারপর সন্ধেবেলায় সেখান থেকে বাড়ি ফিরে নিজের মা আর স্ত্রীর সাথে কিছুটা সময় কাটিয়ে আবার ঘুমিয়ে পড়ে। যদিও নিজের এই একঘেয়ে জীবনটা ওর একদমই ভালো লাগতো না, যে কারণে ও অনেকবার এই দ্বীপ থেকে বাইরে বেরিয়ে অন্য দেশে অন্য শহরে যেতে চেয়েছিল, কিন্তু ওর মা আর স্ত্রী প্রত্যেকবারই ওকে এই কাজটা করতে বারণ করে। এরকমভাবেই একদিন সকালে অফিস যাওয়ার সময় ট্রুম্যান লক্ষ্য করে হঠাৎ করেই আকাশ থেকে একটা বিশাল বড় লাইট ওর বাড়ির সামনে রাস্তার ওপরে ভেঙে পড়েছে, যেটা দেখে প্রথমের দিকে ট্রুম্যান খুবই অবাক হয়ে যায়। আসলে যে বিশাল বড় স্টুডিওর মধ্যে ট্রুম্যানের জীবন নিয়ে এই রিয়েলিটি শোটা তৈরি করা হচ্ছিল, এখন সেই স্টুডিও থেকেই একটা লাইট খুলে নিচে পড়ে গেছিল। কিন্তু এখন আকাশের দিকে তাকিয়ে ট্রুম্যান কিছুই দেখতে পায় না, যে কারণে এখন এই বিষয়ে খুব একটা গুরুত্ব না দিয়ে ও নিজের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় যাওয়ার সময় ও রেডিওয় খবর শুনতে পায় একটু আগে আকাশ থেকে একটা প্লেন যাওয়ার সময় তার বেশ কিছু পার্টস খুলে ওদের এই দ্বীপের ওপরে এসে পড়েছে, যেটা শুনে ট্রুম্যান মনে করে একটু আগে ওই লাইটটা তাহলে হয়তো ওই প্লেন থেকেই খুলে পড়েছিল। আসলে এখন ওকে এই নকল খবর শুনিয়ে ওই মিথ্যে গল্পটা বিশ্বাস করানো হচ্ছিল, যাতে ওই বিষয়টা নিয়ে ওর মনের মধ্যে কোনো রকমভাবেই কোনো সন্দেহ না থাকে। এখানে দেখা যায় ট্রুম্যানের ওপরে নজর রাখার জন্য ওর গাড়ির মধ্যেও একটা গোপন ক্যামেরা লাগানো আছে, আর এরকমভাবেই ওই পুরো দ্বীপের মধ্যে 5000-এরও বেশি গোপন ক্যামেরা লাগানো আছে, যেগুলোর সাহায্যে ওর জীবনের প্রতিটা মুহূর্তকেই গোপনভাবে রেকর্ড করে টিভিতে দেখানো হতো।
এরপর কিছুক্ষণের মধ্যেই ও নিজের অফিসে পৌঁছে যায়। অফিসে ঢোকার আগে ও একটা দোকান থেকে একটা ম্যাগাজিন কিনে নেয়। এরপর অফিসে নিজের কাজের ফাঁকে ও সেই ম্যাগাজিনের মধ্যে থাকা বেশ কিছু মেয়েদের ছবি থেকে তাদের চোখ, ঠোঁট আর নাকগুলোকে আলাদা আলাদা করে ছিঁড়তে শুরু করে। এরপর ও অফিসের সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে একটা ট্রাভেল এজেন্সিতে ফোন করে ফিজি নামক একটা দেশে যাওয়ার জন্য খোঁজখবর করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত ওর বস সেই ব্যাপারটা জানতে পেরে যায়, যে কারণে কিছুক্ষণ পরেই উনি ট্রুম্যানকে একটা খবরের কাগজ এনে দেখান, যেখানে লেখা ছিল সি হেভেন নামক ওদের এই দ্বীপটা নাকি পৃথিবীর সবচেয়ে সুখী জায়গা। আসলে ট্রুম্যান ছাড়া এই দ্বীপে থাকা বাকি প্রত্যেকটা মানুষই ছিল অভিনেতা, যারা সবসময় প্রতিটা মুহূর্তে যে কোনো রকমভাবেই ট্রুম্যানকে এই দ্বীপের মধ্যেই আটকে রাখার চেষ্টা করত। এই ঘটনার কিছুক্ষণ পর ট্রুম্যানের বস ওকে একটা জায়গার ঠিকানা দিয়ে বলে, এখনই তোমাকে নদী পার করে এই জায়গায় গিয়ে দুজন মানুষের ইন্স্যুরেন্স করতে হবে। এখানে নদীর কথা শুনে ট্রুম্যান একটু ভয় পেয়ে যায়। ও কোনোভাবেই ওই নতুন ঠিকানায় যেতে চাইছিল না, কিন্তু তখন ওর বস ওকে বলে, তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। সেজন্য এখন ও বাধ্য হয়ে ওই নতুন ঠিকানায় যাওয়ার জন্য নিজের অফিস থেকে বেরিয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই ও নদীর ধারে চলে আসে, যেখান থেকে ওকে ফেরিতে করে নদী পার করে অন্য পারে যেতে হবে। কিন্তু সমস্যা হলো ওই ফেরিতে ওঠার আগেই নদীর জল দেখে ওর প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। আর অতিরিক্ত ভয় লাগার কারণে ও নিজের কাজ না করেই ওখান থেকে পালিয়ে আসে। আসলে ছোটবেলায় ট্রুম্যান ওর বাবার সাথে নৌকায় করে সমুদ্রে ঘুরতে গেছিল, কিন্তু তখনই সেখানে হঠাৎ করে একটা বিশাল ভয়ঙ্কর ঝড় চলে আসে, যে ঝড়ের কারণে ওর বাবা ওই সমুদ্রের জলে ডুবেই মারা যায়। এই ঘটনার পর থেকেই ট্রুম্যান সমুদ্র অথবা নদীর জল দেখলেই প্রচণ্ড ভয় পেত। এরপর সেদিন সন্ধেবেলায় ট্রুম্যান ওর একমাত্র বন্ধু মার্লিনের সঙ্গে সময় কাটাচ্ছিল। সেখানে ও বলে, আমি ভাবছি আমি আমার চাকরিটা ছেড়ে দেব আর তারপর এই দ্বীপ থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাব। ছোটবেলা থেকেই এই ছোট্ট একটা শহরের মধ্যে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই। আমি ফিজি নামক একটা দেশে যেতে চাই। তখন মার্লন বলে, তোমার কাছে খুবই ভালো একটা চাকরি আছে, তোমার খুবই সুন্দর একটা সংসার আছে, আর সবচেয়ে বড় কথা আমরা যে জায়গায় থাকি সেটাও খুবই ভালো। তাহলে এখান থেকে তোমার বাইরে বেরোনোর কি প্রয়োজন? বাইরে এমন কি আছে যে জিনিসটা আমাদের এখানে নেই? আসলে ট্রুম্যান যখনই কারোর সাথে এই দ্বীপ ছেড়ে বাইরে বেরোনোর ব্যাপারে আলোচনা করত, তখনই তারা ওকে কিছু একটা ভুলভাল বুঝিয়ে আবার এই দ্বীপের মধ্যে থাকার জন্যই রাজি করিয়ে নিত। এখানে মার্লনের কথা শুনে ও বেশ কিছুক্ষণ মন খারাপ করে একা একা সমুদ্রের ধারে বসে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে ওর গায়ের ওপরে বৃষ্টি পড়তে শুরু করে। ট্রুম্যান লক্ষ্য করে আশেপাশের পুরো জায়গাটা বাদ দিয়ে শুধুমাত্র ওর গায়ের ওপরেই বৃষ্টির জল পড়ছে, যে ব্যাপারটা ওর খুবই অদ্ভুত লাগে। কিন্তু তখনই সাথে সাথে আশেপাশের বাকি সমস্ত জায়গাতেও বৃষ্টির জল পড়তে শুরু করে দেয়, যে কারণে এখন ও বাধ্য হয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে আসে। ঘরে ফেরার পর ও নিজের স্ত্রী মিরালকেও সেই একই কথা বলে যে ও এই দ্বীপ ছেড়ে বাইরে বেরোতে চায় আর পুরো পৃথিবীটাকেই ঘুরে দেখতে চায়। ট্রুম্যান বলে, এত বছর ধরে আমি অনেক টাকা জমিয়েছি, তাই এখন তার থেকে কিছু টাকা আমি নিজের জন্য খরচ করতে চাই। কিন্তু এখানে বাকি সবার মতন ও স্ত্রীও ওকে থামিয়ে দিয়ে বলে, এখান থেকে বাইরে গিয়ে তুমি কি করবে? সেখানে নিজের খরচ চালাবে কিভাবে? আমাদেরকে এই বাড়ির লোনের টাকা শোধ করতে হবে, আমাদেরকে একটা বাচ্চা নিতে হবে, আর তার জন্য অনেক টাকা জমাতে হবে। তাই এখন থেকে তুমি এই সমস্ত ভুলভাল চিন্তাভাবনা করা একদমই বন্ধ করে দাও। এই কথা শুনে এখন ও আবারও খুবই হতাশ হয়ে যায়। এর পরের দিন সকালে ও যখন অফিসে যাচ্ছিল, তখন ও রাস্তার মধ্যে একজন হোমলেস মানুষকে দেখতে পায়, যাকে দেখতে একদমই ওর বাবার মতন ছিল। আর এটা দেখেই ট্রুম্যান প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ ওর বাবা তো আজ থেকে বহু বছর আগে ওর ছোটবেলায় সমুদ্রের জলে ডুবে মারা গেছিল। সেজন্য এখন ও খুবই অবাক হয়ে ওই লোকটার কাছে গিয়ে ওনাকে ভালো করে দেখার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ করে আশপাশ থেকে বেশ কিছু অচেনা লোকজন এসে ওই লোকটাকে নিজেদের সাথে তুলে একটা বাসে করে ওখান থেকে অনেক দূরে নিয়ে যায়। এটা দেখে ট্রুম্যানও তাড়াতাড়ি করে ওদের পিছন পিছন যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই আশপাশ থেকে বেশ কিছু অচেনা লোকজন এসে ওর রাস্তাটা আটকে দেওয়ার চেষ্টা করে। দেখে মনে হচ্ছিল এই লোকগুলো যেন কোনোভাবেই ওই লোকটার সাথে ট্রুম্যানকে দেখা করতে দিতে চায় না। এই ঘটনার পর ও তাড়াতাড়ি করে নিজের মায়ের সঙ্গে দেখা করে আর ওনাকে সমস্ত কথা খুলে জানায়। তখন ওর মা বলে, তোমার হয়তো কোনো একটা ভুল হচ্ছে। যেহেতু তুমি নিজের বাবাকে খুব বেশি ভালোবাসতে, সেজন্য তুমি হয়তো রাস্তার মধ্যে ওনাকে কল্পনা করছিলে। যেটা শুনে ট্রুম্যান বলে, কিন্তু আজ অবধি আমার বাবার মৃতদেহটাও তো কোথাও খুঁজে পাওয়া যায়নি। এমনটাও তো হতে পারে তিনি এখনো বেঁচে আছেন, আর আজ আমি যে লোকটাকে দেখেছি তিনিই হয়তো আমার বাবা। কিন্তু ওর মা ওর এই সমস্ত কোনো কথাই মানতে রাজি হচ্ছিল না।
এরপর ট্রুম্যান ওর ঘরের বেসমেন্টে গিয়ে একটা ট্রাঙ্কের মধ্যে থেকে ওর বাবার সাথে তোলা পুরানো ছবিগুলোকে বের করে দেখতে শুরু করে। সেখানে ওই ছবিগুলো দেখতে দেখতে ওই ট্রাঙ্কের মধ্যে থেকে ও একটা পুরানো সোয়েটার খুঁজে পায়। আর এটা দেখেই ওর বেশ কিছু পুরানো স্মৃতি মনে পড়ে যায়। আসলে আজ থেকে বেশ কিছু বছর আগে ট্রুম্যান যখন কলেজে পড়তো তখনই ওর লরেন নামের একটা মেয়েকে খুবই পছন্দ হয়েছিল। কলেজে পড়াকালীন যতবারই ওদের দুজনের একে অপরের সাথে দেখা হতো ততবারই ওরা দুজন একে অপরকে চোখে চোখে ইশারা করে মুচকি হাসত। এইভাবে বেশ কিছুদিন কাটার পর অবশেষে ট্রুম্যান একদিন একটা ফাঁকা লাইব্রেরিতে ওই মেয়েটার সাথে কথা বলার সুযোগ পায়। ট্রুম্যান সেই মুহূর্তেই লরেনকে নিজের মনের সমস্ত কথা খুলে জানায়। কিন্তু লরেন সেই মুহূর্তে ট্রুম্যানের সাথে কথা বলতে খুবই ভয় পাচ্ছিল। ও একটা কাগজে লিখে ট্রুম্যানকে জানায়, আমার সাথে কথা বলতে গেলে তোমাকে এখনই আমার সাথে এই কলেজ থেকে পালিয়ে যেতে হবে। আসলে যারা এই রিয়েলিটি শোটাকে পরিচালনা করছিল তারা কোনোভাবেই চাইছিল না লরেন যেন কোনোভাবেই ট্রুম্যানের সাথে কথা বলে। এখন লরেনের প্ল্যান মতন ওরা দুজন সমস্ত গোপন ক্যামেরা থেকে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের ধারে পৌঁছে যায়। সেখানে ট্রুম্যান জানায় প্রথম দেখার পর থেকেই ও লরেনকে খুবই ভালোবেসে ফেলেছে। কিন্তু লরেন খুবই তাড়াহুড়ো করে বলতে শুরু করে, ওরা তোমার ওপরে সবসময়ের জন্য নজর রাখছে, সবাই তোমাকে দেখতে পাচ্ছে, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ ছেড়ে পালিয়ে যাও। আর এখন হয়তো ওরা খুব তাড়াতাড়ি আমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, আর তারপর ওরা আমাকে তোমার কাছ থেকে পুরোপুরি আলাদা করে দেবে। লরেনের এই কথাগুলো শুনে ট্রুম্যান কিছু বুঝে ওঠার আগেই ওখানে একজন বয়স্ক লোক ওনার গাড়ি নিয়ে চলে আসেন। আর এখানে আসার সাথে সাথেই উনি লরেনকে জোর করে ধরে নিজের গাড়িতে তুলতে শুরু করেন। আর ট্রুম্যান ওনাকে আটকাতে চাইলে উনি বলেন, আমি হলাম লরেনের বাবা, আর আমার মেয়ে অনেকদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছে, যে কারণে ও হয়তো তোমার সাথে অনেক ভুলভাল কথা বলেছে। আর এর আগে ও তোমার মতন আরো অনেক ছেলেকে এখানে নিয়ে এসেছিল। যেটা শুনে লরেন্স বলে, এই লোকটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, ইনি আমার বাবা নয়, আর এখানে যা কিছু আছে সে সবকিছুই নকল। তোমাকে একটা নকল জায়গায় বন্দি বানিয়ে রাখা হয়েছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ থেকে বাইরে বেরিয়ে আমার সাথে এসে দেখা করো। আর আমার আসল নাম হলো সিলভিয়া। এখানে এই সমস্ত কথা শুনে ট্রুম্যান কিছুই বুঝতে পারছিল না। এসব কিছুর মধ্যেই ওই লোকটা সিলভিয়াকে নিজের গাড়িতে বসিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। যাওয়ার আগে উনি বলেন, আমরা এখন এই দ্বীপ ছেড়ে ফিজি দেশে চলে যাব, যেটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা ছিল। কিন্তু ট্রুম্যান এটাকে সত্যি মনে করে নেয়, আর সেজন্য এই দিনের পর থেকেই ও এই দ্বীপ ছেড়ে ফিজি দেশে যাওয়ার চেষ্টা করছে। এরপর দেখা যায় ট্রুম্যান ওর স্ত্রীর ছবির ফটো স্ট্যান্ডের পিছনে বেশ কিছু ম্যাগাজিন থেকে বিভিন্ন মেয়েদের চোখ, মুখ আর নাকের ছবিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে সেগুলোর সাহায্যে ও সিলভিয়ার ছবি বানানোর চেষ্টা করছে। এদিকে দেখা যায় তখন টিভিতে বাকি সমস্ত দর্শকরাও ট্রুম্যানের এই কাজগুলোকে দেখে খুবই ইমোশনাল হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় বাকি সমস্ত দর্শকদের মতন সিলভিয়াও এই টিভি অনুষ্ঠানটা দেখছিল। আর ও যখন দেখতে পায় এতদিন পরেও ট্রুম্যান ওর কথা মনে করে ওর ছবি তৈরি করার চেষ্টা করছে, সেটা দেখে ও মনে মনে খুবই খুশি হয়। এর পরের দিন সকালে ট্রুম্যান যখন অফিসে যাচ্ছিল তখন হঠাৎ করেই ওর গাড়ির রেডিওটা খারাপ হয়ে গিয়ে সেখানে একটা অন্য ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসতে শুরু করে। আর সেখানে ও শুনতে পায় বেশ কিছু মানুষ ওকে নিয়ে আলোচনা করছিল। এই যেমন এখন ও কোন রাস্তা দিয়ে কোন দিকে যাচ্ছে, ওর আশেপাশে কি হচ্ছে, এসব কিছু। এমনকি একটা মুহূর্তে এটাও বলা হয় যেন ট্রুম্যান পৌঁছানোর আগেই বাকি সমস্ত অভিনেতারা প্রস্তুত হয়ে থাকে। কিন্তু এখানে ট্রুম্যান ভালো করে কিছু বুঝে ওঠার আগেই আবার ও রেডিওটা ঠিক হয়ে গিয়ে সেখানে গান বাজতে শুরু করে। কিন্তু এখন এই ঘটনার পর ওর প্রচণ্ড সন্দেহ হতে শুরু করে। এখন ও প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। এখন ও অফিসে না ঢুকে আশেপাশের পুরো এরিয়াটাকে ভালো করে ঘুরে দেখতে শুরু করে। আর এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ও পাশের একটা অন্য অফিসে পৌঁছে যায়। কিন্তু সেই অফিসের লিফটের মধ্যে ঢোকার পর ও প্রচণ্ড অবাক হয়ে যায়। ওই লিফটের দরজা খোলার পর দেখা যায় ভিতরে কোনো লিফট ছিল না। সেখানে বেশ কিছু লোকজন বসে বসে খাওয়া দাওয়া করছিল আর নিজেদের মধ্যে গল্প করছিল। আর ওই জায়গাটাকে দেখে মনে হচ্ছিল ওটা হয়তো কোনো একটা স্টুডিও। এখানে হঠাৎ করে ট্রুম্যানকে দেখে এরা প্রত্যেকেও খুবই অবাক হয়ে যায়। আর এখন ওরা তাড়াতাড়ি করে ট্রুম্যানকে ওই অফিস থেকে বাইরে বের করে দেয়। এই ঘটনার পর ওর সন্দেহের পরিমাণ আরও বেশি বেড়ে গেছিল, যে কারণে ও তাড়াতাড়ি করে নিজের বন্ধু মার্লনের সঙ্গে দেখা করে। সেখানে ও মার্লনকে সমস্ত ঘটনা খুলে জানায়। কিন্তু স্বাভাবিকভাবেই মার্লন ওর কথাগুলোয় খুব একটা গুরুত্ব দেয় না। ও আবারও বেশ কিছু ভুলভাল কথা বলে ট্রুম্যানকে বোকা বানানোর চেষ্টা করে। তখন ট্রুম্যান প্রশ্ন করে, আচ্ছা তুমি আজ অবধি কখনো এই দ্বীপের বাইরে গেছো? মার্লন বলে, আমার কখনোই বাইরে যাওয়ার ইচ্ছা করেনি, আর কখনো প্রয়োজনও পড়েনি। তখন ট্রুম্যান বলে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরিয়ে যাব।
সেদিন রাতে ট্রুম্যান যখন ওর বাড়ি ফেরে তখন ওর মা আর স্ত্রী দুজন মিলে ওকে ওর ছোটবেলার বেশ কিছু ছবি দেখাতে শুরু করে। আসলে এই ছবিগুলো দেখিয়ে ওরা ট্রুম্যানকে খুবই ইমোশনাল করার চেষ্টা করছিল আর ওকে এটা বোঝানোর চেষ্টা করছিল ওর সবকিছু এই দ্বীপের মধ্যেই রয়েছে, তাই এখান থেকে বাইরে বেরোনোর ওর কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন এরা যত যাই করুক না কেন ট্রুম্যানের মনে খুবই বড় একটা সন্দেহ তৈরি হয়েছিল। সেজন্য পরের দিন সকালে ওর স্ত্রী অর্থাৎ মিরেল যখন কাজে বেরিয়ে যায় তখন ট্রুম্যান লুকিয়ে লুকিয়ে ওর পিছন পিছন যেতে শুরু করে আর এইভাবেই ও একটা হসপিটালে এসে পৌঁছায়। আসলে মেরিল একজন নার্স ছিল। এখন ট্রুম্যান ওর পিছন পিছন ওই হসপিটালের মধ্যে ঢুকতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে একজন নার্স এসে ওকে জানায় মিরেল এই মুহূর্তে অপারেশন থিয়েটারে রয়েছে, তাই এখন ট্রুম্যান ওর সঙ্গে দেখা করতে পারবে না। কিন্তু ট্রুম্যান সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ওই হসপিটালের ভিতরে ঢুকতে শুরু করে। যদিও রাস্তায় যাওয়ার পথে ওখানে থাকা সমস্ত লোকজনই ওকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ও কোনো রকমের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সেই অপারেশন থিয়েটারের সামনে পৌঁছে যায় আর সেখানে ও সেই দরজার বাইরে থেকে ভিতরে উঁকি মেরে দেখার চেষ্টা করে। এদিকে এতক্ষণে ওই হসপিটালের বাকি সবাই জেনে গেছিল যে ট্রুম্যান এখানে চলে এসেছে। সেজন্য এখন ওই অপারেশন থিয়েটারের ভিতরে বেশ কিছু লোকজন একটা নকল অপারেশন করার অভিনয় করতে শুরু করে। এখানে ট্রুম্যান বেশি কিছু দেখে ওঠার আগেই ওই হসপিটালের একজন সিকিউরিটি গার্ড এসে ওকে ওখান থেকে বের করে দেয়। কিন্তু এসব কিছু দেখে ওর মনে সন্দেহ আরও বেড়ে গেছিল। এখন ও যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে চাইছিল। সেজন্য ও নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে একটা ট্রাভেল এজেন্সিতে পৌঁছে যায়। এখান থেকে ও ফিজি যাওয়ার জন্য একটা প্লেনের টিকিট কাটতে চাইছিল, কিন্তু ওই ট্রাভেল এজেন্ট জানায় আগামী 1 মাসের মধ্যে ফিজি যাওয়ার সমস্ত প্লেনের টিকিট বুক হয়ে গেছে, এখন আর কোনো সিটই ফাঁকা নেই, তাই ওকে আগামী 1 মাস ধরে অপেক্ষা করতে হবে। এখন ট্রুম্যান ঠিক করে নেয় ও যেভাবেই হোক এই দ্বীপ থেকে বাইরে বেরোবে। সেজন্য ও ঠিক করে নেয় ও একটা বাসে করে এখান থেকে আমেরিকার শিকাগো শহরে যাবে। কিন্তু ও বাসে ওঠার সাথে সাথেই দেখা যায় ওই বাসটা খারাপ হয়ে গেছে। তখন ওই বাসের মালিক এসে বলে এটাই ছিল শেষ বাস যেটা খারাপ হয়ে গেছে, তাই আজকে আর আপনাদের পক্ষে কোনোভাবেই শিকাগো যাওয়া সম্ভব না। এই কথা শুনে ওই বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রী কোনো রকম কথা না বলেই চুপচাপ ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। এখন বাসের ভিতরে শুধুমাত্র ট্রুম্যান একাই বসেছিল। এই ঘটনার পরে ও আরও বেশি হতাশ হয়ে যায়। এরপর দেখা যায় মিরেল হসপিটালে ওর কাজ শেষ করে বাড়ি ফিরে এসেছে। তখন ও লক্ষ্য করে ট্রুম্যান ওদের ঘরের বাইরেই ওদের গাড়ির মধ্যে বসেছিল। এখন মিরেলকে দেখার পর ট্রুম্যান বলে বিগত অনেকক্ষণ ধরেই আমি এইভাবে এই গাড়িতে বসে আছি আর এখান থেকে আমি খুবই অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছি। প্রতি 10-15 মিনিট পর পর আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে একজন মহিলা সাইকেল চালিয়ে যাচ্ছে, তার পিছন পিছনই একজন লোক ফুল নিয়ে হেঁটে যাচ্ছে আর তার কিছুক্ষণ পরেই একটা পুরানো গাড়ি যাচ্ছে। এইভাবে বিগত অনেকক্ষণ ধরে এই একই জিনিস ঘটছে। আমার মনে হচ্ছে এই লোকগুলো আমাদের বাড়ির আশেপাশের রাস্তায় গোল গোল ঘোরাঘুরি করছে। কিন্তু এটা শুনে মিরেল এমন একটা অভিনয় করছিল যেন এই ব্যাপারে ও কিছুই বুঝতে পারছিল না। উপরন্তু ও বলে আমার মনে হচ্ছে ফিজির কথা ভেবে ভেবে তোমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তুমি চাইলে আমরা বেশ কিছু মাস পরে আরও অনেকটা টাকা জমিয়ে ফিজিতে যাব। কিন্তু এটা শুনে ট্রুম্যান বলে না, আমি এখনই যেতে চাই। আর এই কথা বলেই ও হঠাৎ করে গাড়ির দরজা লক করে মিরেলকে নিয়ে ওর গাড়িতে করে রাস্তায় বেরিয়ে পড়ে আর সেখানে ও চারিদিকে পাগলের মতন গাড়ি চালাতে শুরু করে। ট্রুম্যান বলে এখন সবার আগে আমরা এই দ্বীপ থেকে বাইরে বেরোবো, আর এটা বলেই ও জোরে জোরে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই দেখা যায় ওর সামনে থাকা ফাঁকা রাস্তার ওপরে বেশ অনেকগুলো গাড়ি এসে ট্রাফিক জ্যাম বাঁধিয়ে দিয়েছে, যেটা দেখে ট্রুম্যানের আরও বেশি সন্দেহ হয়। যখনই ও বাইরে বেরোতে চাইল তখনই হঠাৎ করে এই ফাঁকা রাস্তায় জ্যাম লেগে গেল। এটা দেখে এখন ট্রুম্যান মিরেলকে বলে ঠিক আছে, আজকে যখন রাস্তায় জ্যাম আছে তাহলে আমরা না হয় অন্য কোনো দিন এখান থেকে বাইরে বেরোবো। আর এই কথা বলেই ও নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। কিন্তু কিছু দূর আসার পর ও হঠাৎ করে নিজের গাড়ি ঘুরিয়ে আবার সেই একই রাস্তায় ফিরে যায়। দেখা যায় এখন মাত্র 2-4 মিনিটের মধ্যেই সেই রাস্তাটা পুরোপুরি খালি হয়ে গেছিল। সেখানে আর কোনো রকম ট্রাফিক জ্যাম ছিল না, এমনকি সেখানে আশেপাশে আর কোনো গাড়িও দেখা যাচ্ছিল না। এখন ও গাড়ি চালাতে চালাতে সরাসরি ওদের শহরের বাইরে থাকা নদীর সামনে চলে আসে। এখন ওকে গাড়ি চালিয়ে এই নদীর ওপরে থাকা ব্রিজটা পার করতে হবে। কিন্তু যেহেতু ও জল দেখলে প্রচণ্ড ভয় পেত, সেজন্য এখন এখান দিয়ে গাড়ি চালাতে ও প্রচণ্ড ভয় পাচ্ছিল। তখন মিরেল বলে আমার মনে হয় এইবার আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু তখনই ট্রুম্যান হঠাৎ করে মিরেলের হাতে ওই গাড়ির স্টিয়ারিংটা ধরিয়ে নিজে চোখ বন্ধ করে ওই গাড়িটাকে জোরে জোরে চালিয়ে সামনে এগোতে শুরু করে। যেহেতু ওর জল দেখলে ভয় লাগে, তাই এখন ও বুদ্ধি করে মিরেলের সাহায্যেই এই নদীটা পার করে নেয়।
এখন ব্রিজ পার করার পর ট্রুম্যান মনে করেছিল ও হয়তো খুব সহজেই এখান থেকে পালাতে পারবে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় হঠাৎ করেই রাস্তার মাঝখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ও কোনোভাবে নিজের গাড়ি না থামিয়ে ওই আগুনের ওপর দিয়েই এগিয়ে যেতে শুরু করে। কিন্তু এইভাবে আরও বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা জোরে জোরে সাইরেন বাজার আওয়াজ শুনতে পায়। কিছু দূর এগোনোর পর ওরা দেখতে পায় পুলিশ আর বেশ কিছু বিজ্ঞানীরা মিলে ওই পুরো রাস্তা আর আশেপাশের এলাকাটাকে ঘিরে রেখেছে। পুলিশ জানায় পাশেই একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে লিকেজ হয়েছে, যে কারণে এখন আশেপাশের সমস্ত এরিয়ায় রেডিয়েশন ছড়িয়ে পড়তে শুরু করেছে। তাই এখন এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে ফিরে যেতে হবে। এসব কিছু দেখে ট্রুম্যান সত্যি সত্যি খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তখনই ওদের সাথে যে পুলিশ অফিসারটা কথা বলছিল সে ভুল করে ট্রুম্যানের নাম ধরে ওকে বলে ফেলে, তাহলে তুমি সাবধানে বাড়ি যেও ট্রুম্যান। আর এই কথাটা শুনেই ওর আরও বেশি সন্দেহ হয়। ওর মনে হতে লাগে এই পুলিশ অফিসারটা ওর নাম জানলো কিভাবে। এখন ও খুব ভালোভাবেই বুঝতে পারে এরা সবাই মিলে ওকে আটকানোর চেষ্টা করছে। সেজন্য এখন ও তাড়াতাড়ি করে নিজের গাড়ি থেকে বাইরে বেরিয়ে সামনের রাস্তার দিকে ছুটে এগোতে শুরু করে। কিন্তু তখনই ওখানে থাকা সমস্ত সায়েন্টিস্ট আর পুলিশরা এসে ওকে চারিদিক দিয়ে ঘিরে ধরে, আর অবশেষে ওকে ধরে ওখান থেকে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পর মিরাল ওকে বলে, আমার মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা হয়েছে, তাই কালকেই আমি তোমাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এই কথাটা বলতে বলতেই ও হঠাৎ করে ট্রুম্যানের সামনে একটা খাবারের বিজ্ঞাপন দিতে শুরু করে। আসলে মিরেল এই বিজ্ঞাপনটা দিচ্ছিল টিভিতে বাকি সমস্ত দর্শকদের জন্য। কিন্তু এটা দেখে ট্রুম্যানের খুবই সন্দেহ হয়। ও বলে, তুমি এখন কার সাথে কথা বলছো? কাকে খাবার খেতে বলছো? আমার তো মনে হচ্ছে বাকি সবার সাথে মিলে তুমিও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। আর এই কথা বলেই ও খুবই রেগে গিয়ে মিরেলের দিকে এগিয়ে আসতে শুরু করে, যে কারণে মিরেল প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ট্রুম্যানকে চাকু দেখিয়ে ওকে মারার চেষ্টা করে। কিন্তু ট্রুম্যান ওর হাতের থেকে চাকুটা কেড়ে নিয়ে ওকে চেপে ধরে। তখনই মিরেল অতিরিক্ত ভয় পেয়ে গিয়ে গোপন ক্যামেরার দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, আপনারা কি কিছুই দেখতে পাচ্ছেন না? আপনারা দয়া করে আমাকে বাঁচানোর চেষ্টা করুন, এ তো আমাকে মেরে ফেলবে। এটা শুনে ট্রুম্যানের আরও বেশি সন্দেহ হয়। ও বলে, এখন তুমি কার কাছে সাহায্য চাইছো? কিন্তু মিরেল ওর কথাগুলোকে এড়িয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই ওখানে হঠাৎ করে ওদের ঘরের মধ্যে ট্রুম্যানের বন্ধু মার্লন চলে আসে, যাকে দেখে মিরেল অনেকটা নিশ্চিন্ত হয়। এখন মার্লন ট্রুম্যানকে নিজের সাথে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে গল্প করতে শুরু করে। এখন ট্রুম্যান জানায়, আমার মনে হচ্ছে আমার আশেপাশের সবকিছুই নকল, আর আমার আশেপাশের সমস্ত লোকজন আমার সাথে অভিনয় করছে। কিন্তু মার্লন এখনও ওকে যত রকমভাবে সম্ভব ভুলভাল বোঝানোর চেষ্টা করে। ও বলে, আমি আর তুমি 6 বছর বয়স থেকে বন্ধু, তাই তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি কখনোই তোমার সাথে মিথ্যে কথা বলবো না, আর তোমাকে কোনোভাবেই ধোঁকা দেব না। এরপর মার্লন বলে, আমি তোমার সাথে একজনের দেখা করাতে চাই। আর এটা বলেই ও ট্রুম্যানের বাবাকে ওর সামনে নিয়ে আসে। এত বছর পর নিজের বাবাকে দেখে ট্রুম্যান প্রচণ্ড খুশিতে আনন্দে ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, যেটাকে টিভিতে দেখে বাকি সমস্ত দর্শকরাও খুবই খুশি হয়। এমনকি অনেকে তো এই আনন্দে কেঁদেও ফেলে। এদিকে দেখা যায় ট্রুম্যান আর ওর বাবাকে একসাথে দেখে ওদের শোয়ের টিআরপিও এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। এখন এটা দর্শকদের মধ্যে আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল, যেটা দেখে এই শোয়ের ক্রু মেম্বাররাও আনন্দে কাঁদতে শুরু করে। এরপর দেখা যায় এই শোটা আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠার পর এখন এই শোয়ের ডিরেক্টর অর্থাৎ ক্রিস্টফ একটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে। সেখানে ক্রিস্টফকে প্রশ্ন করা হয়, ট্রুম্যানের বাবাকে কেন মেরে ফেলা হয়েছিল, আর এত বছর পর কেনই বা ওনাকে আবার ফিরিয়ে আনা হলো। তখন ক্রিস্টফ বলে, ছোটবেলা থেকেই ট্রুম্যানের ইচ্ছে ছিল বড় হয়ে ও একজন এক্সপ্লোরার হবে আর পুরো পৃথিবীটাকেই ঘুরে দেখবে, যে কারণে ও বারবার এই দ্বীপ থেকে বাইরে বেরোতে চাইতো। সেজন্য ছোটবেলা থেকে ওর বাবা মা বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীরা সবাই মিলে ওকে নানা রকমভাবে এখান থেকে বাইরে বেরোনোর জন্য ভয় দেখাতো, আর ওকে বারবার এই দ্বীপের মধ্যেই আটকে রাখার চেষ্টা করত। কিন্তু এত কিছু করার পরেও বিশেষ কোনো লাভ হচ্ছিল না, যে কারণে ক্রিস্টফ বাধ্য হয়ে ট্রুম্যানের সামনেই ওর বাবাকে জলে ডুবিয়ে মেরে ফেলে। এই ঘটনার পর থেকেই ট্রুম্যান মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল, আর তখন থেকেই ও জল দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেতে শুরু করে। আর যেহেতু এই দ্বীপটা চারিদিক দিয়ে জল দিয়ে ঘেরা ছিল, তাই এখন নিজের ভয়ের কারণে ও আর কোনোভাবেই এখান থেকে বাইরে বেরোতে পারত না। কিন্তু এত কিছুর পরেও যেহেতু এখন ট্রুম্যান অনেক রকমভাবেই এখান থেকে পালানোর চেষ্টা করছে, তাই এখন ওকে এই দ্বীপের মধ্যে আটকে রাখার জন্য ওর বাবাকে ফিরিয়ে আনা হয়েছে। পরবর্তীকালে ট্রুম্যানকে জানানো হবে ওই দুর্ঘটনার পরেও ওর বাবা বেঁচে গেছিল, কিন্তু তারপর থেকে উনি নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিলেন, যে কারণে এত বছর ধরে উনি এখানে ফিরে আসতে পারেননি।
এরপর ক্রিস্টফের ওই ইন্টারভিউ চলাকালীন ওর বেশ কিছু ফ্যান ওকে কল করে ওর কাছ থেকে এই শোয়ের ব্যাপারে জানতে চায়। আর ওই ফ্যানদের মধ্যে থেকে একজন ছিল সিলভিয়া নামের ওই মেয়েটা, যাকে ট্রুম্যান ভালোবেসে ফেলেছিল আর যার জন্য ও ওই দ্বীপ থেকে বেরিয়ে ফিজিতে যেতে চাইছিল। এখন সিলভিয়া প্রশ্ন করে, আপনি যে এত বছর ধরে ট্রুম্যানের সাথে মিথ্যে কথা বলে ওকে ওই দ্বীপের মধ্যে বন্দি বানিয়ে রেখেছেন, তার জন্য আপনার একটুও খারাপ লাগে না? আপনি তো ওর জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন। আপনার মনে হয় না এবার ওকে বাইরের পৃথিবীতে যেতে দেওয়া উচিত? যেটা শুনে ক্রিস্টফ বলে, বাইরের পৃথিবীতে কি এমন আছে যেটা আমার তৈরি ওই দ্বীপের মধ্যে নেই? আমি মনে করি আমার তৈরি যে দ্বীপের মধ্যে ট্রুম্যান রয়েছে সেটাই হলো আসল পৃথিবী। ওখানে ওর কোনো কিছুর অভাব নেই, কোনো রকম দুঃখ কষ্ট নেই। ওখানে থাকলে ও খুবই ভালো থাকবে। এই কথা বলেই ও সিলভিয়ার কল কেটে দিয়ে বাকি সমস্ত দর্শকদের সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে। এই ইন্টারভিউ চলাকালীন ক্রিস্টফ দর্শকদেরকে জানায়, যেহেতু আগের দিন ট্রুম্যানের কারণে ওর স্ত্রী মিরেল খুবই ভয় পেয়ে গেছিল, তাই পরবর্তী সময় মিরেল ট্রুম্যানকে ছেড়ে চলে যাবে আর তারপর ওর জীবনে অন্য একটা নতুন মেয়ে আসবে। এরপর আমরা দেখতে পাই ট্রুম্যান ঘুমিয়ে আছে, কিন্তু এই দৃশ্যটাও দর্শকদেরকে টিভিতে লাইভ দেখানো হচ্ছিল। আসলে এই শোটাকে 24 ঘন্টা ধরেই দর্শকদেরকে দেখানো হতো। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে ট্রুম্যান আগের মতন একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করে, যেন নিজের বাবাকে ফিরে পাওয়ার পর ওর মনের সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। এখন ও আবারও আগের মতন সবার সাথে ভালোভাবে কথা বলে, অফিসে গিয়ে খুব ভালোভাবে কাজ করে আর তারপর রাতে বাড়ি ফিরে নিজের বেসমেন্টেই ঘুমিয়ে পড়ে। এদিকে দেখা যায় হেডকোয়ার্টার থেকে গোপন ক্যামেরার সাহায্যে ট্রুম্যানের এই সমস্ত প্রত্যেকটা কাজের ওপরে নজর রাখা হচ্ছিল। কিন্তু অনেকক্ষণ ধরে ওকে নড়াচড়া করতে না দেখে ক্রিস্টফের একটু সন্দেহ হয়। সেজন্য ট্রুম্যান ওখানে ঘুমাতে যাওয়ার আগে অবধি সমস্ত ভিডিও ফুটেজগুলোকেই ক্রিস্টফ আরও একবার খুব ভালো করে খুঁটিয়ে দেখতে শুরু করে। আর সেখান থেকেই ও দেখতে পায় ট্রুম্যান খুবই চালাকির সাথে বেশ কিছু ক্যামেরার সামনে ওর ঘরের কিছু জিনিসপত্র রেখে দিয়ে সেগুলোকে আড়াল করে খুবই গোপনভাবে ওর ঘর থেকে পালিয়ে গেছে, যে ব্যাপারে এতক্ষণ অবধি এরা কিছুই বুঝতে পারেনি। এখন ওরা তাড়াতাড়ি করে মার্লনকে ট্রুম্যানের বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে যাওয়ার পর মার্লন দেখতে পায় ট্রুম্যান ওই কম্বলের নিচে একটা পুতুলকে রেখে দিয়ে একটা গোপন রাস্তা দিয়ে ওখান থেকে পালিয়ে গেছে, যেটা দেখে ক্রিস্টফ প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন ও তাড়াতাড়ি করে এই শোয়ের লাইভ টেলিকাস্টটা বন্ধ করে দেয়। শুরু হওয়ার পর থেকে 30 বছর পর আজকে এই প্রথমবারের জন্য এই শোটাকে বন্ধ করা হলো। এখন হঠাৎ করে এই শোটা বন্ধ হয়ে যাওয়ার পর পৃথিবীর সমস্ত দর্শকরা খুবই দুশ্চিন্তা করতে শুরু করে। সবাই ওদের ওই স্টুডিওয় কল করে এই শোয়ের ব্যাপারে জানার চেষ্টা করে। এমনকি এই শোয়ের স্পন্সর আর প্রডিউসাররাও ক্রিস্টফকে তাড়াতাড়ি করে এই শোটা আবার চালু করতে বলে, কিন্তু ক্রিস্টফ তাদেরকে জানিয়ে দেয় ট্রুম্যানকে খুঁজে না পাওয়া অবধি এই শোটা বন্ধ থাকবে। এরপর দেখা যায় ওই শোয়ের সমস্ত অভিনেতারা মিলে ওই পুরো স্টুডিওর মধ্যেই চারিদিকে ট্রুম্যানকে খুঁজতে শুরু করেছে, কিন্তু চারিদিকে অনেক তন্ন করে তল্লাশি চালানোর পরেও ট্রুম্যানকে কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা দেখে ক্রিস্টফ প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেছিল। সেজন্য এখন ও মাঝরাতেই হঠাৎ করে সূর্যোদয় ঘটিয়ে চারিদিকে দিনের আলো ফুটিয়ে তোলে। আসলে যেহেতু এই পুরো দ্বীপটাকেই একটা বিশাল বড় স্টুডিওর মধ্যে তৈরি করা হয়েছিল, তাই এখানে দিনের আলো থেকে শুরু করে রাতের অন্ধকার সবকিছুই কৃত্রিমভাবে তৈরি করা হতো। এইভাবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ক্রিস্টফ বলে, আমার মনে হচ্ছে ট্রুম্যান সমুদ্রের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে, কারণ আমরা সমুদ্র বাদ দিয়ে পুরো দ্বীপের মধ্যে সমস্ত জায়গায় ভালো করে খুঁজে দেখেছি। আর এরপরেই ওরা বেশ কিছু গোপন ক্যামেরার সাহায্যে সমুদ্রের চারিপাশে তল্লাশি চালাতে শুরু করে। দেখা যায় ট্রুম্যান ওর সমস্ত ভয় কাটিয়ে একটা ছোট্ট নৌকায় করে এই দ্বীপ ছেড়ে সমুদ্রের মাঝখানে এগিয়ে যাচ্ছে। এখন ট্রুম্যানকে খুঁজে পাওয়ার সাথে সাথেই ক্রিস্টফ আবার এই শোয়ের লাইভ টেলিকাস্ট চালু করে দেয়, যেটা দেখে সমস্ত দর্শকরা খুবই খুশি হয়। এখন ওরা খুবই অধীর আগ্রহে ট্রুম্যানের দিকে তাকিয়েছিল। এদিকে দেখা যায় ট্রুম্যান ওর সেই ছোট নৌকা নিয়ে খুবই নিশ্চিন্ত মনে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। যাওয়ার পথে ও নিজের হাতে তৈরি করা সিলভির সেই ছবিটাকেও দেখতে শুরু করে, যেটাকে বাকি সমস্ত দর্শকদের সাথে সাথে সিলভিও টিভিতে দেখতে পাচ্ছিল। আর এটা দেখে এখন ও প্রচণ্ড আনন্দ পায়। এদিকে ট্রুম্যানকে ধরে আনার জন্য ক্রিস্টফ একটা বড় ফেরি পাঠাতে বলে, কিন্তু এই দ্বীপের মধ্যে সবাই ছিল অভিনেতা, তাই তারা কেউই ওই ফেরিটা চালাতে পারত না, যে কারণে এই মুহূর্তে ট্রুম্যানকে সমুদ্র থেকে ধরে আনার জন্য এদের কাছে আর কোনো উপায় ছিল না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ক্রিস্টফ ওই সমুদ্রের মধ্যে কৃত্রিম ঝড় শুরু করে দেয়, যার ফলে মুহূর্তের মধ্যেই সেখানকার পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়ে সেখানে বিশাল জোরে জোরে বৃষ্টি আর ঝড় হতে শুরু করে। এমনকি সেই একই সাথে আকাশ থেকে বিশাল জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছিল।
ক্রিস্টফ মনে করেছিল ট্রুম্যান হয়তো এসব কিছু দেখে ভয় পেয়ে ফিরে আসবে, কিন্তু তেমনটা কিছুই হয় না। এসব কিছুর পরেও ট্রুম্যান সামনে এগিয়ে যেতে থাকে, আর সেই একই সাথে ও জোরে জোরে চিৎকার করে এদেরকে বলতে শুরু করে, তোমরা যদি আমাকে আটকাতে চাও তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমি কোনোভাবেই থামবো না। আর এই কথা বলেই ও নিজেকে একটা দড়ি দিয়ে ওই নৌকার সাথে ভালো করে বেঁধে নেয়। অন্যদিকে ট্রুম্যানের কথা শুনে ক্রিস্টফ খুবই রেগে গিয়ে ওখানে ঝড়ের পরিমাণ আরও অনেক বেশি বাড়িয়ে দেয়, যার ফলে বিশাল বড় বড় ঢেউ এসে ওর নৌকায় আছড়ে পড়তে শুরু করে। এদিকে টিভিতে এই সমস্ত দৃশ্য দেখে সমস্ত দর্শকরাই খুবই ভয় পেয়ে গেছিল। অন্যদিকে এই শোয়ের সমস্ত স্পন্সররা স্টুডিওর মধ্যে ক্রিস্টফকে বলতে শুরু করে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই ঝড়টাকে বন্ধ করো, কারণ এখন আমাদের এই শোটাকে বহু কোটি কোটি মানুষ দেখছে, আর ওদের সামনে যদি ট্রুম্যান এখন মারা যায় তাহলে আমাদের শোয়ের অনেক বদনাম হয়ে যাবে। তখন ক্রিস্টফ বলে, ও যখন জন্মেছিল তখন ওকে সবাই দেখেছিল, তাই এখন ওর মারা যাওয়াটাও সবার দেখা উচিত। এই কথা বলেই ও ঝড়ের পরিমাণ এতটাই বাড়িয়ে দেয় যে একটা বিশাল বড় ঢেউ এসে ট্রুম্যানের নৌকাটাকে পুরোপুরি উল্টে দেয়। কিন্তু এত কিছুর পরেও ও কোনোভাবেই হার মানতে চাইছিল না। ওর এতটা আত্মবিশ্বাস দেখে এখন ক্রিস্টফ শেষ অবধি ওই ঝড়টা থামিয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই আশেপাশের পুরো পরিবেশটা আবার আগের মতন স্বাভাবিক হয়ে ওঠে। এরপর ট্রুম্যান আবার ও নৌকাটা নিয়ে সামনে এগোতে শুরু করে, কিন্তু এইভাবে সমুদ্রের মধ্যে বেশ অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ করেই ও নৌকা একটা দেয়ালের সাথে ধাক্কা খায়। দূর থেকে এটাকে দেখে আকাশ এবং মেঘ মনে হচ্ছিল, কিন্তু এখন কাছে আসার পর দেখা যায় বেশ কিছু কার্ডবোর্ডের ওপরে আকাশ আর মেঘের ছবি এঁকে এখানে লাগানো ছিল। আর এখন সেই কার্ডবোর্ড ভেঙেই ট্রুম্যানের নৌকার বেশ কিছুটা অংশ ভিতরে ঢুকে যায়। এসব কিছু দেখে ট্রুম্যান যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। ও মানতে পারছিল না ছোটবেলা থেকে ও যেটাকে আসল পৃথিবী মনে করে এসেছে সেটা আসলে একটা স্টুডিও ছিল। এখন ও প্রচণ্ড কষ্টে কাঁদতে কাঁদতে ওই দেয়ালটাকে ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। এইভাবে বেশ কিছুক্ষণ পর ও খুবই হাঁপিয়ে গিয়ে ওর নৌকা থেকে নেমে ওই দেয়ালের পাশ বরাবর হাঁটতে শুরু করে। এইভাবে বেশ কিছু দূর এগোনোর পর ও একটা সিঁড়ি দেখতে পায়, যে সিঁড়ির ওপরেই এই স্টুডিও থেকে বাইরে বেরোনোর একটা দরজা ছিল। এখন ট্রুম্যান খুবই অবাক হয়ে ওই দরজাটা খুলে ওখান থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে ক্রিস্টফ আজ প্রথমবারের জন্য ট্রুম্যানের সাথে সরাসরি কথা বলতে শুরু করে। প্রথমের দিকে এই কথাগুলো শুনে ট্রুম্যান খুবই অবাক হয়ে যায়। ক্রিস্টফ ওকে বলে, আমি চাই তুমি এখানেই থাকো আর আমাদের সাথে এই টিভি শোটা কন্টিনিউ করো, কারণ বাইরের পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে জিনিসটা আমি তোমাকে এখানে দেইনি। আর তাছাড়া বাইরের পৃথিবীটা মোটেও ভালো না, সেখানে গেলে তোমার অনেক বিপদ হতে পারে, কিন্তু এখানে তুমি খুবই সুখে শান্তিতে আর ভালোভাবে থাকতে পারবে। আসলে ক্রিস্টফ এখন যেভাবেই হোক ট্রুম্যানকে আটকানোর চেষ্টা করছিল। এখন ট্রুম্যান কী সিদ্ধান্ত নেবে সেটা দেখার জন্য পৃথিবীর সমস্ত দর্শকরা খুবই অধীর আগ্রহে তাদের টিভির সামনে বসেছিল। ক্রিস্টফ বলে, তোমার জন্মের পর থেকেই আমি তোমাকে দেখে আসছি, আমি তোমাকে তোমার থেকেও ভালোভাবে চিনি, আর আমি জানি তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না, এটাই হলো তোমার জন্য সঠিক জায়গা। ট্রুম্যান ওর কথাগুলোর কোনো উত্তর না দিয়ে ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন ক্রিস্টফ বলে, তুমি আমার কথার কিছু তো একটা উত্তর দাও, তোমাকে এখন এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ দেখছে। তখন ট্রুম্যান খুবই হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, যদি আপনাদের সাথে আমার আর দেখা না হয় তাই আগেই বলে রাখি, শুভ সকাল, শুভ সন্ধ্যা আর শুভরাত্রি। আসলে এই কথাটা ট্রুম্যান প্রত্যেকদিন সকালে উঠেই ওর প্রতিবেশীদেরকে বলতো, আর এখন শেষবারের মতন এই কথা বলেই ও সবাইকে বিদায় জানিয়ে নিজের এই নকল পৃথিবী ছেড়ে আসল পৃথিবীর দিকে এগিয়ে যায়, যেটা দেখে টিভিতে সমস্ত দর্শকরা প্রচণ্ড আনন্দ পায়। আর এভাবেই বিগত ৩০ বছর ধরে চলে আসা দ্য ট্রুম্যান শো আজ পুরোপুরি শেষ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সিলভিয়া প্রচণ্ড খুশি মনে ট্রুম্যানের সঙ্গে দেখা করার জন্য ওর বাড়ি থেকে বেরিয়ে আসছে। আর এইভাবে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।